আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। গণহত্যার দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন ইসলামী দল। সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানবে না মন্তব্য। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হতে পারে না বলছে বিভিন্ন রাজনৈতিক দল। চূড়ান্ত খসড়ায় বিএনপি সহ কয়েকটি দলের মতামত প্রদান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতীয় অফিস বন্ধে দিল্লির প্রতি ঢাকার আহ্বান। দু দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। প্রাণহানি ক্ষয়ক্ষতি কমাতে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখার আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সংস্কার, ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা দৃশ্যমান বিচার, গণপরিষদ নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে পৃথকভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ ইসলামী দলগুলো। ওইসব দলের নেতারা বলছেন সংস্কার, বিচার ছাড়া নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। দেশে নির্বাচনে হাওয়া বইতে শুরু করলেও পদ্ধতিগত বিষয়ে সমঝোতা হয়নি। তার উপর রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও গণহত্যার বিচার। এসব নিয়ে মতপার্থক্য রয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তার উপরও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কয়েকটি ইস্যুতে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে জামায়াত, এনসিপি সহ ইসলামী দলগুলো। তা আমরা পিআর মানানোর জন্য, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য, আমরা অপরাধীদের বিচারের জন্য আমরা তো আন্দোলনে আছি। দ্যাট ইজ কল্ড মুভমেন্ট। ঠিক আছে, আমরা আন্দোলনে আছি। তারপরে সরকার আমরা দেখব, সরকার তো চেষ্টা করছে, কথা দিচ্ছে, আমাদের বলছে। আমরা তো আন্দোলন ছাড়াও সরকারের বিভিন্ন অংশের সঙ্গে আমাদের কথা হচ্ছে স্টেক হোল্ডারদের, তারা বলছে আমরা চেষ্টা করছি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। তো সেটার দাবিতে আমরা নানাভাবে মাঠে সরব অবস্থান রাখছি। কখনো শ্রমিকদের সাথে কখনো কথা বলছি, কখনো নারীদের সাথে দেখা করছি, কখনো যারা এখানকার আলেম ওলামা সমাজ আছে তাদের কাছে যাচ্ছি, কখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছি। পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে আগের মতোই ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন তারা। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। কারণ যে ফরম্যাটে রাষ্ট্র চলেছে তাহলে তো সেই ফরম্যাটই থাকছে। তো ওখানে ঢুকলে তো আরেকটা হাসিনা পয়দা হবে, সে কর্তৃত্বশীল হবে। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য এবং এটাকে যদি এনফোর্সেবল করা না যায় তাহলে নির্বাচনের পথে হাঁটলে আমরা ইতিপূর্বে যেই ধরনের রাষ্ট্র কাঠামো দেখেছি আমরা আবার সেই একই রাষ্ট্র কাঠামোতে ফেরত যাব। তো সেটা কোনোভাবেই একটা গণঅভ্যুত্থানের পরে এত রক্ত ঝরার পরে আমরা এফোর্ড করতে পারি না। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে সব দলকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলে বলছে দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মতামত দিয়ে বিএনপি বলেছে অঙ্গীকারনামা রাজনৈতিক সমঝোতার দলিল বিধায় সংবিধানের উপরে স্থান পেতে পারে না। খসড়ায় মতামত দিয়েছে এনডিএম, এবি পার্টি সহ কয়েকটি দল। সিপিবি, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল ২-১ দিন সময় চেয়েছে। বিভিন্ন দলের নেতারা বলেছেন জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতা, সংবিধানের উপরে এর স্থান হতে পারে না। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। গত ১৬ই আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় ঐক্যমত্য কমিশন। বুধবার পর্যন্ত সময় বেঁধে দিলেও অধিকাংশ রাজনৈতিক দল মতামত দেয়নি। এনডিএম, এবি পার্টি, খেলাফত মজলিস ও আমজনতার দল জুলাই সনদের চূড়ান্ত খসড়ার মতামত ইমেইলে কমিশনে পাঠিয়েছে। বুধবার সন্ধ্যায় জুলাই সনদের খসড়ার মতামত জমা দিয়ে বিএনপি বলছে অঙ্গীকারনামা রাজনৈতিক সমঝোতার দলিল বিধায় সংবিধানের ওপরে স্থান পেতে পারে না। তবে সনদ বাস্তবায়নের জন্য আলাপ আলোচনার মাধ্যমে
কোনো আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা প্রয়োজন। এবি পার্টি তাদের প্রস্তাবনায় জুলাই সনদের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে। এনডিএম বলছে বিদ্যমান সংবিধান ও প্রচলিত আইনের ওপরে জুলাই সনদ স্থান পাবে বলে কমিশনের প্রস্তাবনা স্বেচ্ছাচারিতার নজির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে কমিশনের প্রস্তাবিত ৮ দফা অঙ্গীকারনামার কোনো প্রয়োজন নেই। এ ধরনের সমঝোতাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাবটাই মনে করি এটা যৌক্তিক না। এটা তার মানে এটা সংবিধানের চেয়েও এটা আরও গুরুত্বপূর্ণ কিছু, এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো একটা ধারা যুক্ত করছেন। তার মানে সংবিধানের উপরে তো বাস্তবে রাষ্ট্র পরিচালনার আর কিছু হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও সংবিধান সভার বিষয়টিও অযৌক্তিক বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সমমনা দলগুলো। যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে মেজর স্টেক হোল্ডারদের অনেকেরই আপত্তি আছে, ভিন্ন মত আছে, তাহলে এরকম ভিন্ন মত নিয়ে তো সেখানে গণভোটে যাওয়ার কোনো প্রশ্ন, কোনো অবকাশ নেই। তারা বলছেন সাংবিধানিক ও মৌলিক একাধিক বিষয়ে নোট অব ডিসেন্ট বা মতভিন্নতা থাকায় গণভোট দেওয়ার সুযোগ নেই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় অফিস স্থাপনের বিষয়টিকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বলে মনে করছে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা। নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপনের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মনে করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের ভারতের মাটিতে আইনত বা অবৈধভাবে অবস্থান করা, অফিস স্থাপন করা যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এতে বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে বলেও মনে করছে ঢাকা। বাংলাদেশের বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের মাটিতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের ব্যাপারে তারা অবগত নয়। বাংলাদেশে দ্রুততম সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আবারও আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। এসেই বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার তিনি চট্টগ্রাম যাবেন, যেখানে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং চট্টগ্রাম স্টিল মিলস পরিদর্শন করবেন। শনিবার তার টাঙ্গাইলে একটি ফার্মাসিউটিক্যালসের কারখানায় পরিদর্শন করার কথা রয়েছে। সফরের শেষ দিনে বাণিজ্য উপদেষ্টার সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্যারিফ কমিশন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথেও দেখা করবেন। এই সফরের শেষে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করা ইন্ডিয়ান বার্মা প্লেটের শক্তি মুক্ত হলে ধ্বংসযজ্ঞ চালাতে পারে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণ, দীর্ঘমেয়াদী গবেষণা, উন্নত অবকাঠামো এবং সঠিক পরিকল্পনা সহ আগাম প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। ভূমিকম্প আমাদের প্রস্তুতি নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতির অবারিত দানে পৃথিবী যেমন নান্দনিক সৌন্দর্যের আধার, তেমনি ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে মানবজাতিকে দাঁড় করিয়ে দেয় নির্মম বাস্তবতার সামনে। বিভিন্ন গবেষণা বলছে বিশ্বে প্রতিদিন 138 বার ভূমিকম্প হয়। কোনো পূর্বাভাস ছাড়াই ছোট ছোট আকারের ভূমিকম্প ছাপিয়ে প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ চালায় উচ্চমাত্রার ভূমিকম্প। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ডও আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রায় 400 বছর ধরে শক্তি সঞ্চয় করছে ইন্ডিয়ান বার্মা প্লেট। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটোনিক মুভমেন্টের কারণে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভূমিকম্প সহনীয় বিল্ডিং কোড না মানায় যে প্রলয়ঙ্করী ধ্বংসলীলা সংগঠিত হবে তা পৃথিবীর সব দুর্যোগের ক্ষয়ক্ষতিকে ছাড়িয়ে যাবে। এজন্য
সচেতনতার পাশাপাশি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। ভূমিকম্প আমাদের প্রস্তুতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশজুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিংকের সহযোগিতায় বর্ষা জুড়েই জেলা জুড়ে অব্যাহত থাকবে বৃক্ষায়ন। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। হাসান ছোট্টুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সাগরের অথই নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বরগুনা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবেলায় এই জনপদের ঢাল হিসেবে কাজ করে ট্যাংরাগিরির সংরক্ষিত বনাঞ্চল সহ ম্যানগ্রোভ বন। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বনখেকোদের দৌরাত্ম্যে বিপন্ন উপকূলের রক্ষা কবচ। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বরগুনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই বরগুনাতে কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের যে প্রভাব, তাকে যদি কমাতে চাই আমরা, আমাদের কিন্তু এই ম্যানগ্রোভ চারা যত বেশি লাগাবো এবং ম্যানগ্রোভ বনের যত বেশি সৃষ্টি করব, ততই কিন্তু আমরা ঝড় জলোচ্ছ্বাসকে রুখতে পারবো এবং সহনীয় পর্যায়ে রাখতে পারবো। এই ম্যানগ্রোভের গাছগুলো যেটা করে 70% পর্যন্ত কিন্তু মাটির ক্ষয় রোধ করে এই উপকূল অঞ্চলে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প সহ স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমরা আমাদের বাসার আশেপাশে গাছ লাগাবো, গাছ লাগাতে অন্যদেরকে উদ্বুদ্ধ করব। বেশি বেশি গাছ লাগাই, তাহলে আমাদের পরিবেশ নানাভাবে উপকৃত হবে। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। বৃক্ষরোপণ একটি বাংলাদেশের জন্য, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। গাছ লাগালে মানুষের সবচেয়ে বেশি উপকার আসে এবং এর ফলে আজকে যে শিক্ষার্থীদের মাঝে যে আমরা যে উৎসাহ দেখেছি, আসলেই একটা ভালো দিক। প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদ কৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতাবনগরের দেলওয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরের এই 8তলা ভবনে গড়া ছাদ কৃষিটি শুধু শখে নয়, কৃষির সঙ্গে যুক্ত থাকার এক অদম্য ইচ্ছের প্রকাশ এটি। এই উদ্যোক্তা দেলওয়ার হোসেন নিজের বসতি ঠিকানাও বদলেছেন এই কৃষির ছোঁয়া পেতে। এখন আনন্দের পাশাপাশি পাচ্ছেন নিরাপদ খাদ্য। ছোটবেলা থেকে আমি গাছ প্রিয়। আমরা এর আগে মালিবাগে ছিলাম, ওখানে আসলে এই ধরনের একটা পরিবেশ ছিল না। মনে খুব ইচ্ছে ছিল যে আল্লাহ যদি কখনো ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে, তাহলে আমি ফল গাছ, ফুল গাছ এগুলি করব। 2600 বর্গফুট আয়তনে 2 স্তরে পরিকল্পিত কাঠামোর ভেতরে ছড়িয়ে আছে নানা জাতের সবজি আর ফলের গাছ। পরিবারে ফল দিতে পারতেছি। তারপর সবজি, শীতের দিনে যেরকম লাউ, এখন যেরকম চাল কুমড়া, শশা, এগুলি আমি এখনো ন্যাচারাল পাচ্ছি। এই এলাকায় এখন অনেকেই ছাদ কৃষি শুরু করেছেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এবং বেসরকারিভাবে যদি কোনো সার্ভিস সেন্টারগুলো থাকে, একটা মিনিমাম একটা ফি দিব, সে এটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি আমার এখানে যেই ফুল বা ফল হবে, সেটা যদি আমি তার কাছে বিক্রি করি, সে আবার সেটা বিক্রি করতে পারবে। গাছগাছালি আর ফল ফসলের প্রেমী তাকে তাড়িত করেছে নতুন বাড়ি নির্মাণের পর ছাদে এমন একটি
আইনা কৃষি বা ছাদ কৃষি তৈরি করার জন্য। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে এই আয়োজনটি। কিন্তু এই উদ্যোক্তা মনে করছেন যে শহরে নগরে যারা ছাদ কৃষি করেন তাদের জন্য প্রয়োজন সেবা কেন্দ্রের, তাহলেই এই কাজটি সবার জন্য টেকসই হবে। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পরিকল্পিত অভিযানের পথে হাঁটছে ইসরায়েল বাহিনী। রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ৬০,০০০ জনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। অভিযানের প্রস্তুতি স্বরূপ এরই মধ্যে ইসরায়েলি সেনারা জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের পুরো পরিকল্পনা মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অনুমোদন করেছেন এবং কয়েকদিনের মধ্যে নিরাপত্তা মন্ত্রিসভায় উত্থাপিত হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন বিবিসি, গাজা সিটিতে বসবাসরত লাখ লাখ ফিলিস্তিনি এখন এলাকা ছেড়ে দিয়ে দক্ষিণ গাজার আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এবার কৃষি সংবাদ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের সুপারি চাষের খ্যাতি রয়েছে। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় দিন দিন সুপারি চাষের পরিধি বাড়ছে। স্বাদগুণ ও আকারে এ জেলার সুপারির সারা দেশেই বাড়ছে চাহিদা। এখন সুপারির মৌসুমে জমে উঠেছে জেলার সব সুপারির হাট। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছে জহির মুন্না। পঞ্চগড় জেলার সাপ্তাহিক হাটগুলো এখন জমে উঠেছে সুপারি বেচাকেনায়। কাঁচা, পাকা, ছোট বড় এবং রং বেরঙের সুপারিতে ভরে উঠেছে জেলার বড় সুপারি বাজার টুনির হাট। আগে আমরা খাবার জন্য সুপারি লাগাইছি, এখন সুপারির দাম ভালো বলে আমরা আরো চতুর সাইডে আবার গাছপালা লাগাইছি। সুপারির যে বিক্রিটা হচ্ছে যে হারে, অন্য আবার না করার থেকে আমাদের সুপারিটা খুব লাভবান দেখা যাচ্ছে। গত সিজনে সুপারি যে বাজার ছিল তার চেয়ে এবার 4 গুণ বেশি। আগে সুপারি ছিল 400 টাকা পণ গত বছর, এবছর 800 থেকে 850 পর্যন্ত বিক্রি হয়েছে। এখানে সুপারির কাঠটা খুব ভালো, আর এখানকার সুপারির মানও ভালো। পার্টি বিভিন্ন দূর থেকে পার্টি আসে, মোটামুটি পার হাট কয়েক কোটি টাকা সুপারি বিক্রি হয়। উত্তরের এই জনপদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে পান সুপারি। এতে গড়ে উঠেছে ছোট বড় বাণিজ্যিক সুপারি বাগান। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার 652 হেক্টর জমিতে রয়েছে সুপারি বাগান। চলতি মৌসুমে প্রায় 150 কোটি টাকার সুপারি বিক্রির আশা করছেন তারা। পঞ্চগড়ের সুপারি দেশের দক্ষিণাঞ্চল সহ গোটা দেশে যায়, যার ফলে চাষিরা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু প্রচুর তারা মুনাফা অর্জন করতেছে। ফলে একদিকে এই সুপারি চাষ করে চাষিরা তাদের দারিদ্রতা বিমান করছে, পাশাপাশি এই অঞ্চলের চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবেও সুপারি যুক্ত হয় সৃষ্টি হয়েছে নতুন এক সম্ভাবনা। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামের তীব্র ভাঙনে বিলীন হচ্ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা। সব হারানোর আতঙ্কে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধ আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই সর্বগ্রাসী রূপে হাজির হয় ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা। বছরের পর বছর সব হারানোর আতঙ্কে দিন পার করেন নদী তীরবর্তী সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর, চিরমারি, রাজারহাট, রৌমারী ও রাজীবপুর উপজেলার বাসিন্দারা। কয়েকদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। যথাযথ ব্যবস্থা না করলে অতি সত্বর আমাদের যেটুকু অবশিষ্ট বাড়িঘর আছে সেটুকু নদীর গর্ভে চলে যাবে। কোথায় যাবো না যাবো আমার কোনো নিশ্চয় নেই।
হুমকিতে থাকা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা রক্ষায় মানববন্ধন, সভা সমাবেশে জীবন জীবিকা রক্ষার তাগিদ ভাঙন কবলিতদের। কর্ম যদি না থাকে, কিছু যদি পাইবেন না ভাই, কিভাবে ভাত পাওয়া? একটু সহযোগিতা করেন, নদীটার ভাঙন থেকে একটু মুক্ত করার জন্য চেষ্টা করেন। কুড়িগ্রামের মানুষ যেটা চায় সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের পরিত্রাণ চায়। 5 কোটি টাকা ত্রাণ দিবেন, কিন্তু 5 কোটি টাকা যদি আপনি জিওব্যাগ ফেলেন অথবা টিউব ফেলেন, তাহলে অনেকগুলো বাড়িকে আমরা রক্ষা করতে পারবো। ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় 20টি স্থানে আমরা জিওব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন চলমান আছে। আমাদের চেষ্টা করছি আমাদের বরাদ্দ বা অনুমোদন পাওয়ার জন্য। অনুমোদন পেলে আমরা কাজগুলো বাস্তবায়ন করব। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষ ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণহত্যার দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন ইসলামী দল। সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মানবে না মন্তব্য। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হতে পারে না বলছে বিভিন্ন রাজনৈতিক দল। চূড়ান্ত খসড়ায় বিএনপি সহ কয়েকটি দলের মতামত প্রদান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতীয় অফিস বন্ধে দিল্লি প্রতি ঢাকার আহ্বান। দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা। ভৌগোলিক অবস্থানের কারণে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। প্রাণহানি, ক্ষয়ক্ষতি কমাতে টেকটোনিক প্লেটের গতিবিধি পর্যবেক্ষণে বিশেষজ্ঞদের তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখার আশা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন।